সবাইকে আবারও অভিনন্দন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর 10ম পর্বে। উপন্যাসটি পাঠ করে শোনাবার জন্য আপনাদের সাথে আছি আমি ফারজানা আহমেদ। এইরকম নিত্য নতুন গল্প ও উপন্যাস শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর 10ম পর্ব। শওকত সাহেব সকাল থেকে বসে আছেন। উকিল খুব ব্যস্ত, সময় দিতে পারছেন না। বাকের শওকত সাহেবের পাশেই বসে আছে। মাঝে মাঝে বারান্দায় গিয়ে সিগারেট টেনে আসছে। একবার মুহুরি বলে এলো, আমাদের একা কাজ আছে ভাই, কাইগুলি একটু দেখেন না। মুহুরি তাকে পাত্তাই দিল না। বাকের একবার ভাবলো গরম দেখাবে, কিন্তু জায়গা খারাপ, গরম দেখানো ঠিক হবে না। ডাক্তার এবং উকিল এই দুই জায়গায় গরম দেখানো যায় না। মামা, চা খাবেন? শওকত সাহেব হানা কিছুই বললেন না। চলুন গলাটা ভিজিয়ে আসি, দেরি হবে মনে হয়। মারাত্মক উকিল, ভিড়টা কেমন দেখলেন? বিকেলের আগে চান্স পাওয়া যাবে না। শওকত সাহেব চা খেতে গেলেন না, একা একা বসে রইলেন। তার খুব একটা খারাপও লাগছে না। এমনিতে ও তো বসেই থাকতেন। অফিসের ঝামেলা তো আর নেই। অবশ্যই গতকাল অফিসে গিয়েছিলেন, কোনো কাজের যাওয়া না, এমনি হঠাৎ গিয়ে উপস্থিত হওয়া। 21 বছরের অভ্যাস চট করে ছাড়া মুশকিল। তাকে দেখে সাধারণভাবে একটা মৃদু উত্তেজনা হলো। শমসের আলী হঠাৎ খুব আন্তরিক ভঙ্গিতে দুহাত তুলে চেঁচিয়ে উঠলেন, আরে শওকত ভাই যে, আসেন আসেন। চেঁচানোর এত উঁচু স্বর হলো যে অফিসের সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো। কোনো কাজে এসেছেন নাকি? না। কাজ থাকলে বলেন। এতদিনের সম্পর্ক এক কথায় শেষ করে দিলেন, এটা একটা কথা হলো? শমসের আলী জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে গেলেন। হঠাৎ করে এই লোকটির এই রকম দরদি হয়ে ওঠার কারণ তার কাছে স্পষ্ট হলো না। তারপর বলেন, মামলার তড়িৎ কেমন চালাচ্ছেন? চালাচ্ছি। ঢিল দিবেন না, একটু ঢিল দেবেন না। নেন, সিগারেট নেন। শওকত সাহেব সিগারেট নিলেন। শমসের আলী গলা অনেকখানি নিচু করে বললেন, ভেতরের খবর দিই একটা, সাদেক সাহেবের বিরুদ্ধে মামলা উইথড্র করা হচ্ছে। আগে তো দুজনের বিরুদ্ধে চার্জ ছিল, এখন শুধু আপনার বিরুদ্ধে। তাই নাকি? গুজবটা এরকমই। গত মঙ্গলবারে সাদেক সাহেব অফিসে এসেছিলেন। খুব হাসি হাসি মুখ। বিপদ আসে গরিবের উপরে, রুই কাতলা পার পেয়ে যায়। শওকত সাহেব কিছু বললেন না। শমসের আলী নিচু গলায় কথা চালিয়ে যেতে লাগলেন। একজনকে উইথড্র করা মানে কেস দুর্বল করা। চোখ বন্ধ করে ঘুমান, খালাস পেয়ে যাবেন। শুধু খালাস না, চাকরিও ফেরত পাবেন। 99% গ্যারান্টি। শওকত সাহেব প্রায় 3 ঘন্টার মতো বিনা কারণে অফিসে বসে কাটালেন। তিনি বুঝতে পারছিলেন সবাই খুব অস্বস্তি বোধ করছে, তবুও তার চলে যেতে ইচ্ছে করছিল না। তার চেয়ারে নতুন একটি ছেলে এসেছে, প্রথম চাকরিতে ঢুকেছে বোধহয়, কিছুই জানে না। বারবার চেয়ার ছেড়ে উঠে অন্যকে জিজ্ঞেস করছে, এইসব অল্প বয়সী ছোকরা দিয়ে কাজ হয়? ফাইলিং শিখতেই 1 বছর লাগবে। উকিল সাহেবের কাছে তাদের ডাক পড়ল 1টার দিকে। উকিল সাহেব টিফিন ক্যারিয়ার খুলে আলু ভাজা এবং পরোটা খাচ্ছেন। এত নামি ডাকি একজন মানুষ আলু ভাজা এবং পরোটা দিয়ে লাঞ্চ খায়, শওকত সাহেবের ধারণা ছিল না। উকিল সাহেব দরাজ গলায় বললেন, বসেন বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বাকের হাত কষলে বলল, স্যার ভালো আছেন? ভালোই আছি। আমাদের কেসটা দেখেছেন? হ্যাঁ দেখলাম। কনভিকশন হবে না, নিশ্চিন্ত থাকুন। এই কেসে যদি আমার ক্লায়েন্টের কনভিকশন হয় তাহলে তো আমাকে ওকালতি ছেড়ে কাঠমিস্ত্রি হতে হবে। উকিল সাহেবের সঙ্গে গলা মিলিয়ে বাকেরও হাসল। সে মুগ্ধ। শওকত সাহেব ক্ষীণস্বরে বললেন, চাকরি ফিরে পাবো? কনভিকশন না হলে নিশ্চয়ই ফিরে পাবেন। কনভিকশন না হওয়ার মানে হলো আপনি অপরাধী নন। যে অপরাধী না তার চাকরি থাকবে না কেন? তবে ওরা যদি কোর্টে না এসে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিত তাহলে চাকরি থাকতো না। ওরা সেটা নেয়নি, কোর্টে এসেছে। আপনার জন্য শাপে বর হয়েছে। কোনো রকম দুশ্চিন্তা করবেন না, ভরসা রাখেন আমার উপর। বাকের দাঁত বের করে বলল, আপনার উপরই স্যার ভরসা। 90% ভরসা আপনার উপর, আর 10% আল্লাহর উপর। উকিল সাহেব বাকেরের কথা পছন্দ করলেন বলেই মনে হয়। তিনি তার পান খাওয়া কালো কালো দাঁত বের করে হু হা করে হাসতে লাগলেন, যেন খুব একটা মজার কথা। বকুল অনেকদিন পর টিনা ভাবির বাসায় এসেছে।
2:30 বাজে। বেড়াতে আসার মতো সময় নয়, কিন্তু টিনা ভাবির বাসায় তার অসময়ে আসতেই ভালো লাগে। বকুল কড়া নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দরজা খুলল এক অপরিচিত মেয়ে। টিনা ভাবির বোন হবে, তার মতো দেখতে। টিনা ভাবি আছে? আছে, ঘুমাচ্ছে। বকুল সরাসরি শোবার ঘরে ঢুকে গেল। টিনা ঘুমাচ্ছিল না। শেষ পর্যায়ে এসে সে খুব কাহিল হয়ে পড়েছে। চিত হয়ে ছাড়া ঘুমোতে পারে না। কাত হয়ে শুলেই মনে হয় পেট শরীর থেকে খসে আসবে। সে বিরক্ত স্বরে বলল, বকুল তুই কি মনে করে? কেমন আছো ভাবি? জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? এতদিন পর তুই কি মনে করে এলি? আসতে ইচ্ছে করছিল না ভাবি। কোথাও যাই না আমি, স্কুলেও যাই না। তোর বাবা দোষ করেছে, তুই তো কিছু করিসনি। বাবা কিছু করেনি। তোদের আচার আচরণে তো এরকম মনে হয় না। ওই দিন বাবু যাচ্ছিল বাসার সামনে দিয়ে, আমি এত ডাকলাম, সে ফিরেও তাকালো না। এইরকম ভাব করলো যেন শুনতে পায়নি। বকুল প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তোমার পেট তো ভাবি হিমালয় পর্বতের মতো হয়ে গেছে। তা হয়েছে। আগে ভেবেছিলাম যমজ, এখন মনে হচ্ছে যমজ না, 3 জন বাস করছেন। 3 বাচ্চাকে কি বলে, থ্রিমজ? বকুল খিলখিল করে হেসে ফেলল। বহুদিন এমন প্রাণ খুলে সে হাসেনি। সে সন্ধ্যা পর্যন্ত টিনা ভাবির বাসায় থাকলো। বাচ্চাদের জন্য কাঁথা বানানো হলো খানিকক্ষণ ছাদে বসে গল্প হলো। তেঁতুল এবং কাঁচা কলার ভর্তা বানিয়ে মহানন্দে খাওয়া হলো। এ বড় সুখের সময়। টিনা একসময় বলল, তুই একবার সারা রাত আমার সঙ্গে থাকবি, রাত জেগে গল্প করব। কি গল্প? কিছু কিছু গল্প শুধু রাতেরই করতে হয়, সেই সব গল্প। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। বাড়ি ফেরার আগে বকুল হঠাৎ নিচু স্বরে বলল, আচ্ছা ভাবি, যদি কোনো মেয়ের কোনো ছেলেকে ভালো লাগে তাহলে তার কি করা উচিত? ধরো ছেলেটার মেয়েটাকে ভালো লাগছে না, শুধু মেয়েটারই লাগছে। টিনা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, মেয়েটা যদি তোর মতো সুন্দরী হয় তাহলে তার উচিত একদিন ভালো লাগার ব্যাপারটি ছেলেটিকে বলা। আর যদি অসুন্দর হয়? টিনা জবাব দিল না। সহজভাবেই অন্য প্রসঙ্গ নিয়ে এলো, তোর বিয়ের কি হলো? কিছু হয়নি। এর জন্য কি তোর মন খারাপ? না। বকুল বাড়ি ফিরল মন খারাপ করে, যদিও মন খারাপ করার মতো কিছুই ঘটেনি সেখানে। বাবু আজ স্কুলে যায়নি, অথচ সকালবেলা বই খাতা নিয়ে বের হয়েছে। স্কুলের গেট পর্যন্ত গিয়ে নান্টুকে বলল, আমার মাথা ধরেছে, আজ যাব না। অথচ তার মাথা ধরেনি। সে অন্যমনস্কভাবে এদিক ওদিক খানিকক্ষণ ঘুরল। স্কুলের লাগোয়া মিউনিসিপ্যালিটির একটি শিশু পার্ক আছে, সেখানে বসে রইল একা একা। এখান থেকে স্কুলের ঘন্টার শব্দ শোনা যায়। সেকেন্ড পিরিয়ড শেষ হবার ঘন্টা শুনে সে পার্ক থেকে বের হলো। রাস্তার পাশে একজন বুড়ো মানুষ ম্যাজিক দেখিয়ে নিম টুথ পাউডার বিক্রি করছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল। পুরনো ধরনের ম্যাজিক। 4টা হরতনের বিবি 4টা টেক্কা হয়ে যায়। দড়ি মাঝখানে কেটে রুমাল দিয়ে ঢেকে রাখার পর সেই দড়ি জোড়া লেগে যায়। এইসব হাবিজাবি। বুড়োটা যখন বলল, বাচ্চা লোক তালি লাগাও, তখন সে চলে এলো। ছেলে বুড়ো সবাই মহানন্দে তালি দিচ্ছে, তার তালি দিতে ইচ্ছে করছে না। হঠাৎ করে তার খুব খারাপ লাগছে, কান্না আসছে। বাবুর ইচ্ছে করলো হেঁটে হেঁটে অনেক দূরে কোথাও চলে যায়। দূরের সেই অচেনা দেশে থাকবে শুধু অপরিচিত মানুষ। কেউ তাকে চিনবে না, সেও চিনবে না কাউকে। কেউ ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রীর মতো জিজ্ঞেস করবে না, তোমাদের সংসার এখন কে চালাচ্ছে বাবু? কিংবা আলমের বাবার মতো কেউ বলবে না, তোমরা নাকি এ বাসা বদলি করছো, সত্যি নাকি? বাবুর ইচ্ছে হচ্ছিল বলে, আমরা এবারে ছাড়লে আপনার কি? কিন্তু সে কিছু বলেনি। সে মোনা আপার মতো না, কারো মুখের ওপর সে কথা বলতে পারে না। শুধু চাপা একটা রাগ হয়, রাগের জন্য মাথা ধরে যায়। প্রথম দিকে অল্প অল্প ধরে, তারপর যন্ত্রণাটা বাড়তে থাকে। ধক ধক শব্দ হয় মাথায়। পুলের ওপর দিয়ে ট্রেন গেলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ। ভালো লাগে না, কিছু ভালো লাগে না। সেদিন ক্লাসের ইরাজউদ্দিন স্যার হঠাৎ বললেন, এই তোর বাবা নাকি জেল হাজতে, সত্যি নাকি? বাবুর কান্না এসে যাচ্ছিল। সে বহু কষ্টে কান্না সামলালো। স্যার আবার বললেন, সত্যি নাকি রে? বাবু চাপা স্বরে বলল, সত্যি না স্যার। বাবুদের ক্লাস ক্যাপ্টেন বলল, মামলা চলছে স্যার, রায় হয় নাই।
পড়া বাদ দিয়ে ইরাজউদ্দিন স্যার মামলার ব্যাপারে উৎসাহী হয়ে উঠলেন এবং সবশেষে অন্য সবার মতো বললেন, সংসার চলছে কিভাবে? বাবু মনে মনে বলছিল, আমাদের সংসার যেভাবেই চলুক, তাতে আপনার কি স্যার? আপনি কেন সবার সামনে এইসব কথা বলবেন? কেন আপনি অন্যরকমভাবে তাকাবেন? কেন আমার বাবার নামে আজে বাজে কথা বলবেন? কেউ অবশ্যই তার মনের কথা শুনতে পেল না। ভাগ্যিস কেউ মনের কথা টের পায় না। একসময় ইরাজউদ্দিন স্যার সমাজপাঠ পড়াতে শুরু করলেন। সে পড়া বাবুর কানে ঢুকল না। তার মাথা ব্যথা শুরু হয়েছে এবং দ্রুত বাড়তে শুরু করেছে। যে বাবুর মনে হচ্ছে এই ক্লাস শেষ হবার আগেই মারা যাবে। সেটা খুব একটা খারাপ হবে না বোধ হয়। মরার কথা মনে হলেই আগে তার ভয় লাগতো, এখন সেরকম লাগে না। কড়া রোদ উঠেছে, কিন্তু বাতাস ঠান্ডা। বাবু উদ্দেশ্যহীনভাবে এগোতে লাগলো। আজ প্রথম যে সে এরকম করছে তা না, আগেও কয়েকবার সে স্কুল ফাঁকি দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়েছে। একবার তো লালবাগ কেল্লার কাছে এসে পথ হারিয়ে ফেলল। যা ভয় লেগেছিল সেদিন! ছেলে ধরার মতো দেখতে একটা লোক তার পিছু পিছু আসছিল। আজ অবশ্যই পিছু পিছু কেউ আসছে না। সকালবেলা সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। বিকেলবেলার দিকে এই রকম একা একা হাঁটলে কম করে হলেও 2-3 জন লোক জিজ্ঞেস করবে, কি খোকা, কোথায় যাচ্ছ? আজ এখনো কেউ সেরকম কিছু জিজ্ঞেস করেনি। শাহবাগের কাছে এসে বাবু দেখল বড় মামা হকারের কাছ থেকে পত্রিকা কিনছেন। সে দ্রুত উল্টো দিকে হাঁটতে শুরু করলো। তাকে দেখলেই বড় মামা 1,00,000 প্রশ্ন করবেন। শুধু প্রশ্ন না, এমন কথা বলবেন যা শোনা মাত্রই মাথা ধরে যাবে। বড় মামাকে সে কোনো দিন পছন্দ করেনি। মুনা আপার সঙ্গে গণ্ডগোলটার পর সে ঠিক করে রেখেছে কোনো দিন বড় মামার সঙ্গে সে কথা বলবে না, মরে গেলেও না। বড় মামার সঙ্গে মুনা আপার গণ্ডগোলটার প্রথম অংশ বাবু দেখতে পায়নি। সে গিয়েছিল বিস্কিট চানাচুর কিনতে। মামা এসেছেন, তাকে শুধু চা তো দেওয়া যায় না। মামা অবশ্যই এসব কিছুই মুখে দেবেন না। চায়ের কাপে 3-4টা চুমুক দিয়ে উঠে পড়বেন, তবুও তাকে শুধু চা দেয়া যাবে না। বাবু বিস্কিটের ঠোঙা নিয়ে ঘরে ঢুকেই শুনে বড় মামা চিবিয়ে চিবিয়ে বলছেন, উকিল টুকিল সব তুমিই ঠিক করেছ? মুনা আপা বলল, হ্যাঁ, স্ত্রী বুদ্ধিতে সংসার চলছে এখন। কি করব মামা, পুরুষ বুদ্ধির কাউকে তো পাওয়া গেল না। কেউ তো সারা শব্দ করল না। সারা শব্দ করব কিভাবে? কেউ কি কখনো এসেছে আমার কাছে? আপনার কাছে যেতে হবে কেন মামা? আপনার তো নিজেরই আসা উচিত। উচিত অনুচিত আমার শিখতে হবে তোমার কাছ থেকে? শিখতেই যে হবে এমন কোনো কথা নেই। আপনার শিখতে ইচ্ছে না হলে শিখবেন না। মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে এমন চিৎকার করে কথা বলবেন না। আশেপাশে লোকজন আছে, ওরা কি মনে করবে? মামা রেগে অস্থির হয়ে এমন সব কথা বলতে লাগলেন যে বাবুর সঙ্গে সঙ্গে মাথা ধরে গেল। বকুল কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বড় মামা, ছি ছি, আপনি মুনা আপাকে এসব কি বলছেন? বড় মামা কাঁপতে কাঁপতে বললেন, ঠিকই বলছি, একটা কথাও ভুল বলিনি। তোমাদের সঙ্গে সম্পর্ক রাখি না এই সব কারণে। সেই রাতটা যে কি খারাপ কেটেছে বাবুর। মুনা আপার জন্য এমন কষ্ট হয়েছে, মনে হয়েছে মুনা আপাকে জড়িয়ে ধরে সে খানিকক্ষণ কাঁদে। মুনা আপা অবশ্যই খুব শক্ত মেয়ে। মা যখন বললেন, কিছু মনে করিস না মুনা, রাগের সময় মানুষের মাথা ঠিক থাকে না, তখন মুনা আপা বেশ সহজভাবেই বলেছে, আমি এইসব পাত্তা দেই না, যার যা ইচ্ছা বলুক। মুনা আপা যে এইসব জিনিস একেবারেই পাত্তা দেয় না তাও ঠিক না। গভীর রাতে বাবু বাথরুমে যাওয়ার জন্য জেগে উঠে দেখে মুনা আপা বারান্দায় পা ছড়িয়ে বসে আছে। অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু বাবু পরিষ্কার বুঝল তার গাল ভেজা। মুনা আপা তাকে দেখে বলল, কি বাথরুম? হুম। এক রাতে 3-4 বার বাথরুমে যাস, তোর ডায়াবেটিস নাকি? বলতে বলতেই মুনা আপা শব্দ করে হাসল। কি সহজ স্বাভাবিক আচরণ, যেন তার কিছুই হয়নি। এমনি এমনি বারান্দায় বসে আছে। বাবু ভয়ে ভয়ে বলল, তোমার মন খারাপ আপা? না, মন খারাপ হলে বারান্দায় বসে থাকবো কেন? মন ভালো করার জন্য বারান্দায় কিছু আছে নাকি? ঘুম আসছে না, তাই বসে আছি। ঘুম আসছে না কেন? কি মুশকিল, ঘুম আসছে না কেন সেটা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? দুপুর 12টার দিকে বাবু মগবাজার চৌরাস্তায় উপস্থিত হলো। আর হাঁটতে ভালো লাগছে না।
এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হওয়া যেতে পারে। যে পথে এসেছে সেই পথেই যাবে না, অন্য পথ ধরবে, এটা ঠিক করতে বাবুর কিছুক্ষণ সময় কাটল। চেনা পথ ধরে ফেরাই ভালো, কিন্তু নান্টু সবসময় বলে যেই পথে আসা হয়েছে সেই পথে ফিরে যেতে নেই, সেই পথে ফিরলে বিপদ হয়। বাবু কি করবে বুঝতে পারছে না। ঠিক তখন সে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার বাবা আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনছেন। নিজের জন্যই কিনছেন নাকি? বাবুর উচিত পালিয়ে যাওয়া, কিন্তু সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। বাবা একবার তাকালেন তার দিকে। তার চোখে মুখে চিনতে পারার কোনো লক্ষণ ফুটে উঠল না। তিনি বাচ্চা ছেলে মেয়েদের মতো লাল রঙের আইসক্রিমটি কামড়ে কামড়ে খেতে লাগলেন। তার বগলে একটি ছাতা। প্রচণ্ড রোদেও ছাতা না খুলে নিশ্চয়ই প্রচুর হাঁটাহাঁটি করেছেন। ঘামে ভেজা মুখ হয়েছে আয়নার মতো চকচকে। তিনি আইসক্রিম হাতে রাস্তা পার হলেন। রাস্তা পার হওয়াও শিশুদের মতো। কোনো দিকে না তাকিয়ে হঠাৎ ছুটলেন। একজন বয়স্ক মানুষ শিশুদের মতো এতগুলো কাণ্ড একসঙ্গে কিভাবে করে? বাবু নিজের অজান্তেই ডাকলেন, বাবা। শওকত সাহেব থমকে দাঁড়ালেন, সামনেই দাঁড়িয়ে। তবুও তিনি যেন তাকে চিনতে পারছেন না। তুই এখানে? বাবু জবাব দিল না। শওকত সাহেব জবাবের জন্য অপেক্ষাও করলেন না। সহজভাবে বললেন, আইসক্রিম খাবি? না। হঠাৎ তৃষ্ণা লেগে গেল। তিনি যেন ছেলের কাছে কৈফিয়ত দিচ্ছেন। খা একটা আইসক্রিম। এই এই আইসক্রিমওয়ালা। বাবুকে আইসক্রিম নিতে হলো। আমাদের সময় লালগুলি 2 পয়সা দাম ছিল। দুধমালাই একটা ছিল 1 আনা করে। চল বাসায় যাই। হেঁটে যেতে পারবি না রিক্সা নেব? হাঁটতে পারবো। রিক্সার চেয়ে হাঁটাই আরাম। রিক্সায় অ্যাক্সিডেন্টের ভয়, পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে অবস্থা কাহিল। বাবু সারাক্ষণই ভাবছিল এই বুঝি বাবা জিজ্ঞাসাবাদ শুরু করেন, এখানে কি করছিলি, স্কুলে যাসনি কেন? কিন্তু শওকত সাহেব কিছুই জিজ্ঞেস করলেন না। বরং তার ভাবভঙ্গি দেখে মনে হলো ছেলেকে হঠাৎ রাস্তায় পেয়ে তিনি বেশ খুশি। রোদ লাগছে নাকি বাবু? না। রোদ লাগলে বলিস, সঙ্গে ছাতা আছে। তবে শরীরে রোদ লাগা ভালো, ভিটামিন ডি আছে। এতে শরীরের হাড়ের খুব পুষ্টি হয়, রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই যে ভিখারিগুলো দেখছিস, সারা দিন হাঁটাহাঁটি করে, কিন্তু খোঁজ নিয়ে দেখ অসুখ বিসুখ হয় না। বাবু অবাক হয়ে বাবার দিকে তাকালো। এমন অদ্ভুতভাবে কথাবার্তা বলছেন কেন? আমি সকালবেলা ঘর থেকে বের হয়েই হাঁটা শুরু করি, দুপুর পর্যন্ত হাঁটি আর শরীরে রোদ লাগাই, খুব উপকারী। বাবু কোনো কথা বলল না, নিঃশব্দে হাঁটতে লাগলো। শওকত সাহেব খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, জেলে কতদিনের জন্য নিয়ে রাখে কোনো ঠিক আছে? তখন রোদও পাওয়া যাবে না, হাঁটাহাঁটিও করা যাবে না। শওকত সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাবুর হঠাৎ মনে হলো বাবা শুধু কথাবার্তাতেই না, দেখতেও কেমন জানি অচেনা মানুষের মতো হয়ে গেছেন। হাঁটছেন কেমন কুজু হয়ে, অস্বাভাবিক লম্বা লম্বা পা ফেলছেন। অনেকদিন পর জলিল মিয়ার চায়ের দোকানে বাকের এসে ঢুকল। আগে রোজ সন্ধ্যায় তাদের একটা আড্ডা বসত। 3-4 বছর ধরে ভাঙন ধরেছে। একজন একজন করে খসে পড়তে শুরু করেছে। আশফাকের মতো ছেলেও বিয়ে করে মদন বলে এক জায়গায় পড়ে আছে। শ্বশুরের সঙ্গে নাকি কাঠের বিজনেস করে। 1 বছরের উপর হয়েছে, তার কোনো খোঁজ নেই। নিঘাত বাচ্চা বাঁধিয়ে ফেলেছে বাই দিস টাইম। শেষ পর্যন্ত টিকে ছিল ইয়াদ। তারও দিন শেষ, সকাল বিকাল চাকরি করছে, ব্রিফকেস নিয়ে ট্যুরে যাচ্ছে। শালা পুরোপুরি ভেরুয়া হয়ে গেছে। দেখা হলেই আইএ পাস মেয়ের কথা শুরু হয়, নানা ধরনের গল্প। পরশুদিন একটি শোনালো এই রকম। ইয়াদ নিউ মার্কেটে গিয়ে দেখে তার সেই আইএ পাস একজন বান্ধবীকে নিয়ে শাড়ির দোকানে ঘুরছে। তারা যাতে ইয়াদকে চিনতে না পারে সেই জন্য সে চট করে সানগ্লাস পরে ফেলল। কিন্তু মেয়েটি ঠিকই চিনল। কী সব বলল তার বান্ধবীকে। সেই বান্ধবী তার দিকে ড্যাব ড্যাব করে তাকাতে লাগলো। অসহ্য, গল্প শুনলেই ইচ্ছে করে একটা চর বসিয়ে দিতে। ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ড্যাব ড্যাব করে তাকানোর মাল হচ্ছ তুমি, শালা। ফকরামির জায়গা পায় না। জলিল মিয়ার চায়ের স্টলে ইয়াদ বসেছিল। তার গায়ে কালো কোট, গলায় লাল রঙের টাই, ক্লিন শেভড, মুখে ক্রিম ঘষেছে বোধহয়, ঘুরঘুর করে গন্ধ বেরোচ্ছে।
বাকেরকে দেখে সে হকচকিয়ে গেল। বাকের অবহেলার ভঙ্গিতে বলল, তুই এখানে? আসলাম, দেখা সাক্ষাৎ হয় না। সাজ পোশাক তো মাশাল্লাহ ভালোই চড়িয়েছিস। আর বলিস কেন, ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। ওর এক দূর সম্পর্কের চাচারও আসার কথা, এক্স মিনিস্টার এল রহমান। দেখতে আসবে তো তুই এখানে কেন? চায়ের দোকানে দেখতে আসবে নাকি? বাসায় তো আর সেজেগুজে বসে থাকা যায় না, মনে করবে ইচ্ছে করে সেজে বসে আছি। ওরা এলে রঞ্জু এসে এখান থেকে ডেকে নিয়ে যাবে, ভাবটা এরকম যেন বাইরে ছিলাম, বাসায় এসেছি। বাকের চায়ের অর্ডার দিল। ইয়াদের কোনো দিকে দৃষ্টি নেই, সে ঘন ঘন ঘড়ি দেখছে। 5 মিনিটের মাথায় 3বার বলল, এত দেরি হওয়ার তো কথা না, এসে গেছে নাকি? বলে এসেছি জলিলের চায়ের দোকানে খোঁজ করতে, কোথায় না কোথায় খুঁজছে কে জানে। রঞ্জু হারামজাদা মহাবেকুব। উত্তেজনায় ইয়াদ একটা 5 সিগারেট উল্টো দিকে ধরিয়ে ফেলল। বাকের দেখেও কিছু বলল না, ফিল্টারের ধোয়া খেয়ে কেশে মরুক। বাকের উদাস দৃষ্টিতে তাকিয়ে রাস্তার দিকে। জলিল মিয়া বলল, বাকের ভাইকে নতুন পাত্তি দিয়ে আরেক কাপ চা দেই? না, চা লাগবে না। খান বাকের ভাই, চা 1 কাপ যা 10 কাপ ওটা। বাকের কিছু বলল না। জলিল মিয়া টেনে বলল, তারপর দেশের খবরাখবর কিছু বলেন। বাকের বিরক্ত মুখে তাকালো। জলিল মিয়ার স্টলে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। 2-3 জায়গায় এই কথাগুলো ফ্রেম করে বাঁধানো, কিন্তু রাজনীতিতে জলিল মিয়ার নিজের খুব উৎসাহ। সে মনে প্রাণে বিশ্বাস করে মার্শাল ল ছাড়া এই দেশের কোনো উপায় নেই, কিন্তু এই কথা নিজে বলতে পারে না, অন্যের মুখে শুনতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয়েছে দেখছেন বাকের ভাই? সিভিল গভর্নমেন্ট ক্ষমতায় নাই ঠিক করার। যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য বন্ধ করা ছাড়া উপায় নাই। বাকের তিক্ত স্বরে বলল, উপায় না থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেই হয়। পায়ে ধরে কেউ সাধছে? জলিল মিয়া খুব অপ্রস্তুত হয়। বাকেরের বিরক্তির কারণ ঠিক বুঝতে পারে না। সে কাউকে বিরক্ত করতে চায় না, বাকেরের দলের কাউকে তো নয়। ইয়াদ বলল, কটা বাজে দেখতো বাকের, শালা এত দেরি করছে কেন? বাকের কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো, গম্ভীর মুখে বলল, যাই। ইয়াদ বলল, এত সকাল সকাল যাচ্ছিস কোথায়? বস না। শালার এই তো দারুণ টেনশনের মধ্যে পড়লাম। কাজ আছে। তোর আবার কাজ কি? খুব একটা খারাপ কথা বাকেরের মুখে এসে গিয়েছিল, সে সেটা বলল না। ইয়াদ হারামজাদাটার সঙ্গে মুখ খারাপ করে কোনো ফায়দা নেই। রাস্তা অন্ধকার, বেশ কটি লাইট পোস্টের বাতি আবার চুরি হয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে 2বার বাতি চুরি গেল। চোরের উপদ্রবটা বড় বেশি হচ্ছে। বাকেরের ধারণা কাজটা করে মিউনিসিপ্যালিটির লোকেরা। মই ফিট করে কোন চোর যাবে বাল্ব চুরি করতে? ধরতে হবে একবার শালাদের, মামদোবাজি বের করে দিতে হবে। বাকের দেয়াশলাই বের করে ঘড়ি দেখল, ঘড়ি ঠিকই চলছে, 8টা 35। এত সকাল সকাল বাড়ি গিয়ে হবেটা কি? লাভের মধ্যে লাভ হবে, বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, এবং লাট সাহেব বড় ভাই মুখটাকে এমন করবে যেন ভূত দেখেছে। বড় অফিসার, এদের মেজাজ মর্জি অন্যরকম। রাত 11টার পর বাড়িতে যাওয়ার অনেক সুবিধা, কারো সঙ্গেই দেখা হয় না, খাবার ঢাকা দেয়া থাকে, খেয়ে দিয়ে লম্বা হয়ে পড়লেই সব সমস্যার সমাধান। সকাল 10টার দিকে ঘর থেকে বেরোলে বড় ভাইদের সঙ্গে দেখা না করেই দিন পার করে দেয়া যায়। অবশ্যই ভাবির সঙ্গে দেখা হয়। সূর্যের চেয়ে বালির উত্তাপ বেশি, সেই কারণেই ভাবির মেজাজ থাকে আকাশে। তিনি সহজভাবে বাকেরের সঙ্গে কোনো কথাই বলতে পারেন না। যাও বলেন, এমন সব ভাষা ব্যবহার করেন যে বাকেরের প্রতিদিনই একবার বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করে। সেই ইচ্ছা দীর্ঘস্থায়ী হয় না, কারণ বাকের মেয়ে মানুষের কথার কখনোই তেমন গুরুত্ব দেয় না। মেয়ে মানুষের কাজই হচ্ছে বেশি কথা বলা এবং ফালতু কথা বলা। ফালতু কথাকে এমন গুরুত্ব দিলে চলে? বাকের সিগারেট ধরালো। প্যাকেটে আর 3টা সিগারেট আছে, রাত কাটবে না। ঘুম ভাঙলেই তার সিগারেটের তৃষ্ণা হয়, কিন্তু এখন আবার হেঁটে হেঁটে মোড় পর্যন্ত যেতে ইচ্ছে করছে না। ফজলু সাহেবের বাসার সামনে একটা ছোটোখাটো ভিড়। বাকের এগিয়ে গেল। বাড়ির ভেতরে মেয়েলি গলায় কান্নার শব্দ। কি হয়েছে? কি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে না। ফজলু সাহেবের পোয়াতি স্ত্রী নাকি খাট থেকে পড়ে গিয়েছে। ফজলু সাহেব গিয়েছেন অ্যাম্বুলেন্স আনতে। বাকেরের বিরক্তির সীমা রইল না। ধামসি এক মহিলা খাট থেকে পড়ে যাবে কেন? কচি খুকু তো না। অ্যাম্বুলেন্স আনতে গেছে মানে? আনতে গেলেই অ্যাম্বুলেন্স চলে আসে নাকি? চলে এলেই তো কাজ হতো।
হাসপাতালে সত্যি সত্যি নিতে হলে হাতের কাছে যা পাওয়া যায় তাতে করেই নিতে হবে। বাকের ছুটল বেবি ট্যাক্সি ধরে আনতে। এই বেবি ট্যাক্সিতেই টিনার যমজ ছেলে হয়। বাকের দাঁত চেপে মনে মনে বলল, বেকুব মেয়ে ছেলেদের নিয়ে মুসিবত। বাচ্চা কার মতো হয়েছে বকুল? আমার মতো না তোর ভাইয়ের মতো? কারো মতোই না। বকুল উজ্জ্বল চোখে তাকিয়ে রইল টিনার দিকে। টিনা ভাবি কেমন অন্যরকম হয়ে গেছে। কি চমৎকার মায়া মায়া চেহারা হয়েছে টিনা ভাবির। দুজনকে সামলাবে কিভাবে? টিনা হাসতে হাসতে বলল, একটাকে তুই নিয়ে যা, অরুণকে নিয়ে যা। অরুণ বড্ড জ্বালায়। অরুণ কোনটি? বা পাশেরটি। দুজনেই তো একরকম। দূর দূর, একরকম হবে কেন? চেহারা দুরকম, কাঁদে দুরকম করে, ওদের গায়ের গন্ধও দুরকম। কি যে বলো তুমি ভাবি। ঠিকই বলি, নে তুই অরুণকে নিয়ে যা। সত্যি সত্যি কিন্তু নিয়ে যাব। নিয়ে যাবার জন্যই তো বললাম। তুই কি ভাবছিস ঠাট্টা করছি? বকুল খুব সাবধানে একজনকে কোলে তুলল। কি চমৎকার একটা গ্রান আসছে গা থেকে, বাসি শিউলি ফুলের গ্রান। এত মায়া লাগে কেন? বকুলের চোখে পানি আসার উপক্রম হলো। তোর ভাই যমজ বাচ্চা হওয়া উপলক্ষে আমাকে যমজ শাড়ি দিয়েছে। বাচ্চা কাচ্চা হলে বউকে শাড়ি দিতে হয় জানিস তো? না, জানি না। দিতে হয়, কষ্ট করে বাচ্চা আনে সেই জন্য দেয়া। দেখ তো শাড়ি দুটো কেমন। দুটি একই রকম শাড়ি, নীল জমিনের ওপর সাদা ফুল। খুব সুন্দর ভাবি, তোমাকে দারুণ মানাবে। একটা শাড়ি তুই নিবি? বকুল বিব্রত স্বরে বলল, আমি নেব কেন? কষ্ট করবে তুমি, শাড়ি নেব আমি? দুটাই তো আর নিচ্ছিস না, একটা নিচ্ছিস। না ভাবি প্লিজ। না নিলে আমি খুব রাগ করব। কদিন কথা বলবো না তোর সাথে। তোকে দেবার জন্যই তোর ভাইকে বলে আমি দুটি শাড়ি আনিয়েছি। শুধু শাড়ি না, ব্লাউজ, পেটিকোট সবই আছে। যা কাপড় বদলায়। বকুলকে শাড়ি পরে আসতে হলো। টিনা দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে বলল, এখন যা, ওই ডাক্তারের চেম্বারে গিয়ে পেপসি খেয়ে আয়। বকুলের মুখ রক্তশূন্য হয়ে গেল। টিনা বিরক্ত স্বরে বলল, তুই কি ভাবছিস কেউ কিছু টের পায় না? সবাই সব কিছু টের পায়। তোর ভাইয়ের কাছে শুনলাম, সে দেখেছে তুই ওই ডাক্তার ছোকরার সঙ্গে বসে কোক না পেপসি কি যেন খাচ্ছিস, আর খুব হাত নেড়ে নেড়ে গল্প করছিস। বকুলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এসব কি বলছে ভাবি? কিন্তু টিনা খুব স্বাভাবিক। বাচ্চার নাভিতে বরিক পাউডার দিতে দিতে বলল, কিছু মানুষই আছে যারা শুধু অল্প বয়সী মেয়েদের সঙ্গে ছোক ছোক করতে চায়। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর গায়েটায় হাত দেয়। কি যে তুমি বলো ভাবি। ঠিকই বলি, ঘাস খেয়ে তো বড় হয়নি। তুমি যা ভাবছ সেসব কিছু না। প্রথম প্রথম এরকম মনে হয়, তারপর দেখবি একদিন হঠাৎ করে হাতের সঙ্গে হাত লেগে যাবে, যেন একটা অ্যাক্সিডেন্ট। তারপর একদিন আশেপাশে লোকজন না থাকলে জড়িয়ে ধরবে, চুমু খাবে। কি যাতা বলছো? ঠিকই বলছি। না জেনে বলছি? ওনার সম্পর্কে এইরকম বলাটা ঠিক না। সব মানুষ তো একরকম নয়। সব মানুষই একরকম। সবারই দুটো করে কান, দুটো চোখ, একটা নাক। খবরদার, আর কোনোদিন ওইখানে যাবি না। দরকার হয় সে আসবে, তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি। ছি, এত ছি করতে হবে না। যা বলছি মনে রাখিস। খুব মন খারাপ করে বাড়ি ফিরল বকুল। নতুন শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে আসতে কেন জানি তার লজ্জা করছিল। ফার্মেসির পাশ দিয়ে আসবার সময় খুব ইচ্ছা হলো একবার তাকিয়ে দেখে ডাক্তার সাহেব আছেন কিনা, কিন্তু কিছুতেই তাকাতে পারল না। তার কেন জানি মনে হলো ডাক্তার সাহেব আছেন এবং তিনি তাকে দেখছেন অবাক হয়ে। এক্ষুনি বেরিয়ে এসে বলবেন, এই বকুল, এইভাবে পালিয়ে যাচ্ছ কেন? কিন্তু কেউ ডাকলো না। কেউ ডাকেনি, শুধুমাত্র এই কষ্টেই তার চোখ ভিজে উঠছিল। কেন তার এরকম হচ্ছে? এটা কি কোনো অসুখ, না অন্য কিছু? শওকত সাহেব সুন্দর শাড়ি পরা এই মেয়েটিকে কাঁদতে দেখে থমকে দাঁড়িয়েছিলেন। এটি তারই মেয়ে, এটি বুঝতে সময় লাগলো। বকুল মা, কাঁদছিস কেন? কাঁদছি না। কাঁদবো কেন শুধু শুধু? বকুল তাকে পেছনে ফেলে তরতর করে এগিয়ে গেল। শওকত সাহেব অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন একই জায়গায়। তার মেয়েটি এত বড় হয়ে গেছে, এটি কেন এতদিনেও তার চোখে পড়েনি? কাঁদছিলে কেন? পাড়ার ছেলেরা কিছু বলেছে? মেয়েটির জন্য তার নিজের মন কেমন করতে লাগলো।
এদেরকে অসহায় ফেলে রেখে দীর্ঘদিনের জন্য তাকে জেলে ঢুকে পড়তে হবে। উকিল সাহেব যদিও বলেছেন কিছুই হবে না, কিন্তু তিনি জানেন বেটা মিথ্যা কথা বলছে। উকিলরা সত্যি কথা বলতে পারে না। শওকত সাহেব মাথা নিচু করে বুড়ো মানুষের মতো হাঁটতে লাগলেন। মামলার আবার একটি ডেট পড়েছে। এই রকম কি অনন্তকাল ধরেই চলতে থাকবে? উকিল সাহেব গম্ভীর গলায় বললেন, এক একটা মামলা 4-5 বছর ধরে ঝোলে। ঝোলাটাই ভালো। যত ঝোলে মামলা তত দুর্বল হতে থাকে। সামনের মাসে আসেন, দেখা যাবে। শওকত সাহেবকে বেশ খুশি খুশি মনে হয়। তিনি যেন সমস্ত ব্যাপারটাকেই এড়াতে চাইছেন। তার মুখ দেখে মনে হচ্ছে বুক থেকে পাষাণ ভার নেমে গেছে। তিনি উল্লাসিত কণ্ঠে বললেন, চল রে মোনা, বাড়ি যাই। আমি যাব না, তুমি যাও। বাকের ভাইকে নিয়ে যাও। তুই এখন কি করবি? অফিসে যাব। 3টার সময় অফিসে যেয়ে কি করবি? আমার কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ। রোদের মধ্যে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করতে পারবো না। মোনা রিকশায় উঠে বসল। অফিসে পৌঁছাতে পৌঁছাতে 3:30 বেজে গেল। লোকজন বেশিরভাগই বাড়ি চলে গেছে। যারা যায়নি তারা টেবিলপত্র গুছিয়ে ফেলছে। পালবাবু ছিলেন। তিনি হাসি মুখে বললেন, আপনার কাজ হয়েছে? লোন স্যাংশন হয়েছে। ঘণ্টাখানেক আগে এলে চেক পেয়ে যেতেন। অবশ্যই আজ পাওয়া আর কাল পাওয়া সেম। এখন তো আর ভাঙাতে পারবেন না। এটা একটা ভালো খবর, টাকাটা পাওয়া যাচ্ছে। কিন্তু মোনা খুশি হতে পারছে না। টাকা খরচ হচ্ছে জলের মতো, সামলানো যাচ্ছে না। রিক্সা ভাড়াতেই অনেকগুলি টাকা চলে যাচ্ছে। সামনে কি অবস্থা হবে কে জানে। পালবাবু বললেন, বিয়ে উপলক্ষে লোন নিলেন নাকি? না। না কেন? ওই ঝামেলাটা চুকিয়ে ফেলুন। দেখি। উঠছেন নাকি? কোন দিকে যাবেন? আসনে গিয়ে দিই। এই টাইমে রিক্সা পাওয়া মুশকিল। কোথায় যাবে মোনা মনস্থির করতে পারল না। বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে না। মামনের খোঁজে যাওয়াও অর্থহীন। সে নিশ্চয়ই ফেরেনি। আর ফিরলেই কি? যে লোক দীর্ঘ 1.5 মাস কোনো রকম খবর না দিয়ে ডুব দিয়ে থাকতে পারে, তার কাছে বারবার যাওয়ার কোনো কারণ আছে কি? তারেকের বাসার ঠিকানা জানলে সেখানে যাওয়া যেত। দেখা যেত কেমন মেয়ে বিয়ে করেছে। কিন্তু ওর ঠিকানা জানা নেই। কাঁচা বাজারের দিকে গেলে কেমন হয়? বেশ কিছুদিন ধরে বাজার হচ্ছে না। ডাল ভাত আর ডিম খেতে খেতে অরুচি ধরে গেছে। মুনা ব্যাগ খুলে টাকা গুনল। বাজার করার মতো টাকা নেই। তার মানে এই দাঁড়াচ্ছে তার কোথাও যাবার জায়গা নেই। মোনা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। দরজায় খুটখুট শব্দ হচ্ছে। মামুন অবেলায় ঘুমিয়েছিল। শীতের শুরুতে বিকেলবেলা ঘুম অন্যরকম একটা আলস্য এনে দেয় শরীরে। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। কে? আমি মোনা। মামুন দরজা খুলে বিব্রত ভঙ্গিতে তাকালো। মোনা চোখ মুখ কঠিন, দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে। এসো, ভেতরে এসো। কেমন আছো বলো। মোনা শুকনো গলায় বলল, এসেছো কবে? গতকাল। আজ ঠিক করে রেখেছিলাম যাব তোমার ওখানে। ভালোই হয়েছে দেখা হলো। রোগা হয়ে গেছো মোনা? মোনা চুপ করে রইল। মামুন বলল, বুঝতে পারছি খুব রেগে আছো। রাখবো কেন? এই সে ডুব দিলাম 1.5 মাস, এদিকে তোমার এমন দুঃসময়। আমার দুঃসময়ের সাথে তোমার কি সম্পর্ক? আমি কি তোমাকে বলেছি আমার দুঃসময়ে আমার হাত ধরে বসে থাকতে? জাস্ট এ মিনিট, আমি মুখ ধুয়ে চায়ের কথাটা বলে আসি। তোমার সঙ্গে আমার কথা আছে। মোনা লক্ষ্য করল মামুন বেশ সহজ স্বাভাবিক। দীর্ঘদিন যে ডুব মেরেছিল তার জন্য তার বিন্দুমাত্র লজ্জাবোধ নেই। যেন এটাই স্বাভাবিক। এছাড়া তার স্বাস্থ্যও ভালো হয়েছে। দেখেই মনে হয় সে সুখেই ছিল। সুখী সুখী চেহারা। শুধু চা নয়, চায়ের সঙ্গে পেঁয়াজু এবং বেগুনি। মামুন খুব উৎসাহের সঙ্গে খেতে শুরু করলো। মোনা বলল, এতদিন যে ডুব দিয়েছিলে চাকরির অসুবিধা হয়নি? আরে ধুর চাকরি, মাস্টারি করে কিছু হয় নাকি? চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি মানে? ছেড়ে দিয়েছি। চাকরি করব না, ব্যবসা করব। গ্রামের বাড়িতে একটা অয়েল মিল দিচ্ছি। লোনের জন্য অ্যাপ্লাই করব। সরিষা ভেঙে তেল করা হবে। ধান, গম, মশলা সব ভাঙানো যাবে। এইসব নিয়েই ব্যস্ত ছিলে? রাইট। লোনও পেয়ে যাব। থাকতে পারবে গ্রামের বাড়িতে?
পারবো না কেন? ফাইন বাড়ি আমাদের, তুমি দেখলে মুগ্ধ হবে। মুনা লক্ষ্য করলো মামুন একবারও জিজ্ঞেস করছে না তোমাদের খবর কি, তোমাদের মামলার কি অবস্থা। মুনা উঠে দাঁড়ালো। আমি যাই, সন্ধ্যা হয়ে গেছে। মামুন হাত ধরে তাকে টেনে বসালো। অবাক হয়ে বলল, সন্ধ্যা হয়েছে তো কি হয়েছে, আমি আছি কি জন্য? বাসায় পৌঁছে দিয়ে আসবো এবং রাতে খাবো তোমাদের ওখানে। বুঝতে পারছি তুমি রাগ করে আছো আমার উপর, রাগ ভাঙানোর সুযোগ দাও। না, তাও দেবে না? চুপ করেছিলে কেন? নতুন এই আইডিয়া নিয়ে খুব জড়িয়ে পড়লাম এবং ইচ্ছে করেই তোমাকে কোনো খবর দিলাম না। কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম কোনো খবরাখবর না পেয়ে তুমি অস্থির হয়ে বাড়িতে এসে উপস্থিত হবে এবং সব কিছু দেখে মুগ্ধ হয়ে যাবে। তখন আমি বলবো না, আর ফিরে যেতে পারবে না। তোমাদের ঝামেলার কথা আমার তেমন করে মনে হয়নি। আই এম সরি। রাগ করেছো মুনা? বলেছি তো আমি রাগ করিনি, আমি সহজে রাগ করি না। এবার আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, একদিনের জন্য হলেও নিয়ে যাব। তোমার খারাপ লাগবে না, ভালোই লাগবে। বাড়ি দেখেও তুমি মুগ্ধ হবে। বাড়ির সামনে বাগান করেছি, অনলি ফর ইউ মাই ইয়াং লেডি। চলো ওঠা যাক, বাইরে কোথাও খাবো। না, চলো না প্লিজ। ফ্রাইড স্প্রিং চিকেন, চিলি বিফ অ্যান্ড সুইট অ্যান্ড শাওয়ার প্রন। মামুন কাপড় পরতে শুরু করলো। সে ধরেই নিয়েছে মুনা যাবে তার সঙ্গে। মুনা তার উল্লাসের কারণটা ঠিক ধরতে পারছে না। তোমাদের মামলার কি অবস্থা? ভালোই। ভালোই মানে কি? উকিল ভালো দিয়েছো তো? মুনা জবাব দিল না। উকিল ভালো হলে খালাস করে নিয়ে আসবে, গায়ে আঁচড়ও লাগবে না। সিরিয়াস সিরিয়াস সব খুনিদের বের করে নিয়ে আসছে। এই দেশে অপরাধীদের সাজা হয় না। মুনা শীতল স্বরে বলল, আমি কিন্তু তোমার সঙ্গে যাচ্ছি না। কেন? ইচ্ছে করছে না। আমার অনেক রকম সমস্যা আছে। এখন আমি তোমার সঙ্গে বসে ফ্রাইড চিকেন খেতে পারবো না। ফ্রাইড চিকেন না খেলে অন্য কিছু খাওয়া যাবে। আমি বাসায় যাব। মাথা ধরেছে। রিকশায় দুজনের কোনো কথা হলো না। মামুন দু একবার কথা শুরু করতে চেষ্টা করলো, লাভ হলো না কিছু। মাথা খুব বেশি ধরেছে নাকি? আমার সঙ্গে গ্রামে গিয়ে থাকতে তোমার অসুবিধা হবে না তো? মুনা জবাব দিল না। প্রথম কিছুদিন ফাঁকা ফাঁকা লাগবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কি, কিছু বলছো না কেন? বললাম তো, মাথা ধরেছে। মুনা গলির মাথায় নেমে পড়ল। সহজভাবেই বলল, থাকো, তোমাকে আসতে হবে না, আমি নিজে নিজেই যেতে পারবো, রাস্তায় আলো আছে। আমি সঙ্গে এলে অসুবিধা আছে? আছে। তুমি এলেই তোমার সঙ্গে বসতে হবে, কথা বলতে হবে, রাতে খাবার দিতে হবে। আমার এখন এসব করতে ইচ্ছে করছে না, মাথা ধরেছে খুব। তোমার সঙ্গে আমার অনেক পরামর্শ আছে মুনা। পরামর্শ পরে করা যাবে, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। মুনা লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগলো। মামুন তাকিয়ে রইল অবাক হয়ে।